প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমরা জানো ইতোমধ্যেই আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন অধ্যায়ের ফ্যারাডের সূত্র সংশ্লিষ্ট কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি। গত ক্লাসে আমরা এই সূত্র সংশ্লিষ্ট কিছু নিয়ম করেছি। আজ আমরা বাকি নিয়মগুলো নিয়ে অঙ্কগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ম্যাম একটি অঙ্ক লিখেছি যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে 1.5 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ ধরে প্রবাহিত করলে ক্যাথোডে 1.89 গ্রাম সিলভার সঞ্চিত হবে। খেয়াল করবে সবাই, গতদিন আমরা যে নিয়মের অঙ্কগুলো করেছিলাম সেখানে তোমাদের কাছে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ এবং সময়ের পরিমাণ দেয়া ছিল। আমাদের কাছে যে ধাতু কতটুকু সঞ্চিত হবে ক্যাথোডে তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছিল। কিন্তু আজকে আমরা যে নিয়মের অঙ্কটি করব সেখানে তোমরা খেয়াল করবে এখানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 1.5 এম্পিয়ার এবং সঞ্চিত পদার্থের পরিমাণ 1.89 গ্রাম সিলভার এর পরিমাণটি দেয়া আছে, কিন্তু বের করতে বা নির্ণয় করতে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কতক্ষণ ধরে প্রবাহিত করব, অর্থাৎ সময়ের পরিমাণটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তোমাদেরকে ইতোমধ্যে আমি বলেছি যদি কখনো এই ধরনের গাণিতিক সমস্যা আমাদের থাকে যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ এবং সময়ের পরিমাণ দেয়া থাকে তখন কিন্তু আমরা মোট বিদ্যুতের পরিমাণটি আগে নির্ণয় করি। কিন্তু যেহেতু এই অঙ্কটিতে এখানে শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহের পরিমাণ দেওয়া আছে এবং সঞ্চিত পদার্থের পরিমাণ দেওয়া আছে, তাহলে তো আমরা মোট বিদ্যুৎ আগে নির্ণয় করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো কিভাবে করব তোমরা খেয়াল করবে। আমরা শুরুতেই যেভাবে লিখব যে এখানে বিদ্যুৎ প্রবাহ যা দেওয়া আছে যে I = দেওয়া আছে তোমাদের কাছে 1.5 এম্পিয়ার। যেহেতু আমরা এখানে টি এর পরিমাণটা নির্ণয় করব, টি আমাদের কাছে দেয়া নেই, তাই আমরা মোট বিদ্যুৎ নির্ণয় করতে পারছি না। তার মানে টি অর্থাৎ সময়ের পরিমাণটি হচ্ছে ওয়াট, অর্থাৎ এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর আমাদের কাছে এখানে সঞ্চিত পদার্থের পরিমাণটি দেয়া আছে যে সঞ্চিত পদার্থের পরিমাণ তা হচ্ছে 1.89 গ্রাম। তাহলে আমরা যেহেতু সূত্র অ্যাপ্লাই করতে পারছি না, আমরা যা লিখব যে সংশ্লিষ্ট বিক্রিয়া। যেহেতু এখানে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ, তোমরা জানো সিলভারের যোজনীয় 1 আর নাইট্রেট যা আছে তার যোজনীয় 1, আর দ্রবণে সিলভার প্লাস রূপে এবং নাইট্রেট মাইনাস রূপে থাকবে। তাহলে আমাদের যেহেতু সিলভারের বিষয়াদি শুধু জানতে চাওয়া হচ্ছে, আমরা যা লিখতে পারি দ্রবণে সিলভার আছে সিলভার প্লাস রূপে, তাহলে তা সঞ্চিত হবে সিলভার ধাতু রূপে। তাহলে দেখতে পাচ্ছ সিলভারের উপর এখানে জারণ সংখ্যা 0, তাহলে আমরা দেখতে পাই এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে 0। পরিমাণটি কমেছে, কমলে সর্বদা বিজারণ হয় আর বিজারণ ইলেকট্রনের গ্রহণ হবে। যেহেতু তাদের মধ্যে পার্থক্য হচ্ছে একটি ইলেকট্রন তারা গ্রহণ করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল করব, এখানে যেহেতু ইলেকট্রনের আগে কিছু নাই মানে 1, তাহলে আমরা লিখতে পারবো 1 মোল ইলেকট্রন। আর আমরা জানি 1 মোল ইলেকট্রন সমান সমান হচ্ছে 1 ফ্যারাডে, আর 1 ফ্যারাডে সমান সমান হচ্ছে 96,500 কুলম্ব। এক্ষেত্রে সিলভারের আগে কিছু নাই মানে তাও 1, তাহলে আমরা লিখবো 1 মোল সিলভার। আর সিলভারের যে ভর, প্রকৃত যে ভরটি আছে তা আমরা সাধারণত জানি 107.87 গ্রাম, কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নে যদি 108 থাকে তোমরা তাই ব্যবহার করবে। প্রশ্নে যা থাকবে তাই লিখবে, যদি না থাকে তোমরা 107.87 অথবা 108 ব্যবহার করতে পারবে। এত গ্রাম সিলভার। তাহলে আমরা এখন যে কাজটি করব, আমাদেরকে ঐকিক নিয়ম দিয়ে সাজাতে হবে। আমরা যে কাজটি করব যে আমরা লিখব যে 107.87 গ্রাম সিলভার সঞ্চিত করতে মোট বিদ্যুৎ লাগে 96,500 কুলম্ব। তাহলে 1 গ্রাম সঞ্চিত করতে কতটুকু লাগবে আমরা জানবো, এবং প্রশ্নে আমাদের একটা পরিমাণ দেওয়া আছে 1.89 গ্রাম সিলভার। এই পরিমাণটুকু সঞ্চিত করতে কতটুকু লাগবে তা আমরা নির্ণয় করব। যখন আমরা নির্ণয় করব সেখানে আমরা মোট বিদ্যুতের পরিমাণটি পেয়ে যাব, অর্থাৎ কিউ এর পরিমাণ। তোমরা প্রত্যেকেই জানো Q
কিউ সমান সমান হলো আইটি, তাহলে কিউ এর পরিমাণ যদি আমরা জানি আর এখানে আমাদের আই এর পরিমাণটা জানা আছে, সহজে আমরা তখন টি টি অর্থাৎ সময়ের পরিমাণটি নির্ণয় করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা ঐকিক নিয়মের লেখাটি লিখব। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে, আমরা তাহলে লিখব ঐকিক নিয়মের জন্য 107.87 গ্রাম সিলভার সঞ্চিত করতে মোট বিদ্যুৎ লাগে 96,500 কুলম্ব, যেটা আমরা সমীকরণ থেকে পেয়ে গেলাম। আর তোমরা সবসময় সমীকরণের অঙ্কে যেটি খেয়াল করবে, সর্বদা কোয়েশ্চেনে যা জানতে চাইবে তোমরা ঐকিক নিয়মে ঠিক সেভাবে তাকে লাইনগুলোকে তোমরা সাজিয়ে নেবে। যেমন গতদিন আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু আমাদের কাছে সঞ্চিত পদার্থের পরিমাণ জানতে চাওয়া হচ্ছিল বিধায় আমরা কিন্তু সঞ্চিত পদার্থের পরিমাণটিকে ডান পাশে লিখেছিলাম, কিন্তু আজকে কিন্তু সঞ্চিত পদার্থের পরিমাণটা এখানে দেয়া আছে বিধায় আমরা কিন্তু তাকে ডান পাশে লিখতে পারছি না, আমরা তাকে বাম পাশেই লিখলাম। তাহলে যেটা খেয়াল করবে, 107.87 গ্রাম সিলভার সঞ্চিত করতে মোট বিদ্যুৎ লাগে 96,500 কুলম্ব। তাহলে 1 গ্রাম সিলভার সঞ্চিত করতে লাগছে 96,500 ডিভাইডেড বাই 107.87, এবং আমাদের কোয়েশ্চেনে যে পরিমাণটি দেওয়া আছে 1.89 গ্রাম সিলভার তার সঞ্চিত করতে হিসেব নিকেশের পরে তোমরা যা দেখতে পাবে পেয়ে যাবে 1690.63 কুলম্ব বিদ্যুৎ। যেহেতু এটা মোট বিদ্যুতের পরিমাণ, তাহলে আমরা যা লিখতে পারি যে অর্থাৎ মোট বিদ্যুৎ, মোট প্রবাহিত বিদ্যুৎ আর কি, মোট বিদ্যুৎ কিউ ইকুয়ালস টু 1690.63 কুলম্ব। কিন্তু আমাদের কাছে প্রশ্নে কিন্তু মোট বিদ্যুৎ জানতে চাওয়া হয়নি, আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে কতক্ষণ সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমরা মোট বিদ্যুৎ কিউ এর পরিমাণটা জেনে গেলাম এবং আমাদের প্রশ্নের মধ্যে এখানে বিদ্যুৎ প্রবাহ 1.5 এম্পিয়ার অর্থাৎ আই এর পরিমাণটি দেওয়া আছে, তাহলে যেহেতু কিউ ইকুয়ালস টু আইটি, সেই ক্ষেত্রে আমরা কিউ এবং আই এর মান যেহেতু জানি, তাই আমরা সহজে টি এর পরিমাণটি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখবো যে আমরা জানি কিউ ইকুয়ালস টু আইটি, তাহলে আমরা লিখতে পারবো আই এর অ্যামাউন্টটি হচ্ছে 1.5 এম্পিয়ার। টি এর পরিমাণটি যেহেতু আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে তোমরা এখানে একটি কাজ করবে, এভাবে না করে বিষয়টি আমরা যেহেতু টি এর পরিমাণটি নির্ণয় করব কিউ ডিভাইডেড বাই আই, তাহলে কিউ এর পরিমাণটি হচ্ছে 1690.63, আই এর পরিমাণটি হচ্ছে 1.5 এম্পিয়ার। তাহলে আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে হিসেব নিকেশ করার পর যে মানটি পেয়ে যাব তা হলো 1127.08। আর অবশ্যই যেহেতু আই এর পরিমাণটি এখানে অ্যাম্পিয়ার এককে আছে এবং কিউ এর পরিমাণ কুলম্ব এককে আছে, তাহলে সময়ের পরিমাণটি হবে সেকেন্ড এককে। তোমরা এই বিষয়ে যে জিনিসটি খেয়াল করবে, তোমাদের পরীক্ষার সময় প্রশ্নে যদি কোনো একক উল্লেখ থাকে যে কত ঘন্টা ধরে, কত মিনিট ধরে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সেকেন্ডের পরিমাণটিকে তখন ঘন্টা বা মিনিটে রূপান্তর করে দেবো। আর যদি কিছুই বলা না থাকে তাহলে তোমরা এককটা এইভাবে সেকেন্ডেও রাখতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে কিছুক্ষণ আগে যে নিয়মের অঙ্কটি করালাম ঠিক একই রকম নিয়মেরই একটি অঙ্ক ম্যাম এখানে বোর্ডে তোমাদেরকে দিচ্ছি, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে সবাই। যে প্রশ্নটা হচ্ছে, ক্রোমিয়াম সালফেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে 0.120 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ ধরে প্রবাহিত করলে ক্যাথোডে 1 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হবে। সেম টাইপের অঙ্ক, শুধু এখানে ক্রোমিয়াম সালফেট দেয়া আছে, আবার আগের মতোই আমরা বিদ্যুৎ প্রবাহ দেখতে পাচ্ছি এবং সঞ্চিত পদার্থের পরিমাণও দেখতে পাচ্ছি, তোমরা শুধু সময়টা নির্ণয় করবে। তবে এখানে যে বিষয়টি খেয়াল করতে হবে, এখানে দ্রবণে যেহেতু ক্রোমিয়াম সালফেটের দ্রবণ, ক্রোমিয়াম এখানে ধাতু হিসেবে আছে, ক্রোমিয়ামের যোজনী 3, তাহলে তোমরা সংশ্লিষ্ট বিক্রিয়াটি ম্যাম লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করবে। ক্রোমিয়ামের যোজনী যেহেতু 3, ক্রোমিয়াম থাকবে 3+ রূপে, আর আমরা ক্রোমিয়াম ধাতু রূপে তাকে পেয়ে যাব সঞ্চিত রূপে। তখন সেক্ষেত্রে এখানে যেহেতু 0, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 3, আর কমলো বিজারণ, তাহলে আমরা দেখতে পাবো সে 3টি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে তোমরা এখানে লিখবে 3 মোল ইলেকট্রন 3 ফ্যারাডে, তারপর 3 এর সাথে তোমরা 96,500কে গুণ করবে। আর অলরেডি তোমাদের জানা আছে ক্রোমিয়ামের 1 মোল ক্রোমিয়াম মানে হচ্ছে 52 গ্রাম, তার পারমাণবিক ভরটা। তাহলে সেই হিসেবে তোমরা অঙ্কটি করবে, করার পর তোমাদের উত্তর যা আসবে 12 ঘন্টা 53 মিনিট, এই অ্যান্সারটি তোমাদের আসবে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই তোমাদের অ্যান্সারটি আসবে। প্রথমে অ্যান্সারটি আসবে সেকেন্ড এককে, পরে তোমরা তাকে
ঘন্টাতে রূপান্তর করলে এই মানটি তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এখন আমরা একটি নতুন নিয়মের অঙ্ক দেখব। তোমরা খেয়াল করবে, প্রশ্নটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট দ্রবণে 0.0422 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা মানে 1 ঘন্টা যাবৎ প্রবাহিত করলে ক্যাথোডে 0.0275 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হয়। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে ক্রোমিয়াম আয়নের চার্জ কত। আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে হয় আমাদের কাছে সঞ্চিত পদার্থের পরিমাণ দেয়া ছিল, আমরা সময়ের পরিমাণ নির্ণয় করেছি, অথবা সময় দেয়া ছিল আমরা সঞ্চিত পদার্থের পরিমাণ নির্ণয় করেছি। এখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহ, সময় এবং সঞ্চিত পদার্থের পরিমাণ সবই দেয়া আছে। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে দ্রবণে যে ক্রোমিয়াম থাকবে সেই ক্রোমিয়াম আয়নের চার্জ কত। তোমাদেরকে আগে বলা আছে, অনেক মানে এর আগে ক্লাসও বলেছি বা এই ক্লাসও বলেছি, যখনই তোমরা তড়িৎ রসায়নের এই অঙ্কগুলো দেখবে সেই ক্ষেত্রে তোমরা যদি কখনো সময় এবং বিদ্যুৎ প্রবাহের পরিমাণটি দেখতে পাও, তোমাদের প্রথম কাজটি হবে সর্বদা তোমরা আগে মোট বিদ্যুতের পরিমাণটি নির্ণয় করে ফেলবে। তাহলে সেই ক্ষেত্রে এখানেও আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ প্রবাহ এবং সময় দেওয়া আছে, তাহলে আমরা সহজেই আগে মোট বিদ্যুৎটি নির্ণয় করব এবং পরবর্তীতে আমরা পরবর্তী ধাপে যেভাবে আমাদের কাছে উত্তর জানতে চাওয়া হয় প্রশ্নের মধ্যে আমরা সেই পদ্ধতিগুলো অবলম্বন করব। তাহলে এই ক্ষেত্রে তোমরা যেটা খেয়াল করবে, আমি লিখবো যে এখানে I equals to 0.0422 অ্যাম্পিয়ার, টি অর্থাৎ সময়ের পরিমাণ দেওয়া আছে 1 ঘন্টা। যেহেতু তোমাদেরকে বলা আছে অবশ্যই সময়ের পরিমাণটি মোট বিদ্যুৎ নির্ণয় করার সময় তার সেকেন্ড এককে হতে হবে। তোমরা জানো 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আমরা এখান থেকে আবার সেকেন্ডে যাব, সমান সমান 60 × 60 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে পরিমাণটি 3600 সেকেন্ড। তাহলে আমরা যদি মোট বিদ্যুৎ নির্ণয় করতে চাই, যে মোট বিদ্যুৎ কি ইকুয়ালস টু IT, তাহলে I এর পরিমাণটি হচ্ছে 0.0422 ইন্টু টি এর অ্যামাউন্টটি হচ্ছে 3600। আমরা জানি মোট বিদ্যুতের একক হচ্ছে কুলম, তাহলে আমরা যা পেয়ে যাব 151, ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করলে 151.92 কুলম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা মোট বিদ্যুৎটি নির্ণয় করতে পারলাম। তাহলে এরপর তোমরা জানো সচরাচর আমরা যে কাজটি করে থাকি আমরা সংশ্লিষ্ট বিক্রিয়া লিখি, তাহলে আমরা এই ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিক্রিয়া লিখব। কিন্তু যেহেতু আমাদের কাছে কোয়েশ্চেনের মধ্যে ক্রোমিয়ামের চার্জ জানতে চাওয়া হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ক্রোমিয়ামের চার্জ যেহেতু আমরা নির্ণয় করবো, তার মানে আমরা জানি না, আমাদের কাছে অজানা। তাহলে আমরা কিন্তু যদিও ক্রোমিয়ামের যোজনী আমরা 3 জানি, আমরা কিন্তু সেক্ষেত্রে তার একটি এখানে পাচ্ছি না। তার নির্ণয় করবো বিধে আমরা ক্রোমিয়ামের সংকেত জানি ক্রোমিয়াম। যেহেতু ক্রোমিয়াম সালফেট দ্রবণ, সে দ্রবণে নিশ্চিতভাবে কোনো না কোনো চার্জ নিয়ে আছে, তা জানি না বিধে আমরা এখানে লিখবো N+, যেহেতু আমরা তা নির্ণয় করব, N লিখলাম, N এর মানটি আমরা নির্ণয় করব। আর তা অবশ্যই সঞ্চিত হবে ক্রোমিয়াম ধাতু রূপে। তোমরা খেয়াল করবে সবাই, আমরা যখন এখানে কোনো একটা ধাতুর উপরে আমরা চার্জ দেই, এখানে আমরা জানি এটা 0 থাকে, তাহলে তার যে একটা পরিমাণ থাকে আমরা কতটুকু ডিফারেন্স তার হিসাব করে কিন্তু আমরা এখানে গ্রহণ করে বিষয়টি বলে থাকি। এখানে কিন্তু আমরা এন এর মানটি জানি না, তাহলে আমরা জানছি না সে কতটি গ্রহণ করছে, তাহলে আমরা শুধু লিখবো যে সে এন মোল ইলেকট্রন বা এন সংখ্যক ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে যখন এন এর মানটা এখানে 1 থাকে আমরা বলি 1 মোল ইলেকট্রন, 2 থাকলে বলছি 2 মোল ইলেকট্রন, তাহলে এখানে এন যেহেতু আছে আমরা লিখবো এন মোল ইলেকট্রন। শিক্ষার্থীরা তোমরা যে বিষয়টি খেয়াল রাখবে, এখানে চার্জের পরিমাণ জানতে চাও হচ্ছে বিধায় আমি এখানে এন লিখেছি, কিন্তু পরীক্ষার সময় যদি এখানে চার্জ না চেয়ে তোমাদের কাছে এই 3টা পরিমাণের মধ্যে কোনো একটা জানতে চাই, তো অবশ্যই তোমরা ক্রোমিয়ামের উপর C+ হিসেব করে অঙ্কটি করতে হবে। তাহলে এন মোল ইলেকট্রন মানে হচ্ছে এন ফ্যারাডে, আমরা যা করতে পারি এন × 96,500 কুলম। আর এ পাশে আমরা যা লিখব 1 মোল ক্রোমিয়াম সমান সমান হচ্ছে 52 গ্রাম। তোমরা জানো ক্রোমিয়ামের পারমাণবিক ভর 52। তাহলে এই ক্ষেত্রে তোমরা যে বিষয়টি একটু খেয়াল করবে যে আমাদের কাছে কিন্তু ক্রোমিয়ামের চার্জ জানতে চাওয়া হচ্ছে বিধায় আমরা এই কাজটি এখানে করছি। তাহলে সেক্ষেত্রে পরবর্তী ধাপে আমরা যা বলতে পারি, সবাই যেটা খেয়াল করবে যে যেহেতু আমাদের এখানে সঞ্চিত পদার্থের পরিমাণটি দেওয়া আছে, তাহলে আমরা যে কাজটি করব, শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে যেহেতু আমাদের কাছে মোট বিদ্যুতের পরিমাণটি জানা ছিল যে 151.92 কুলম, তাহলে আমরা সমীকরণ থেকে যেভাবে লিখতে পারি
যে n ইন্টু 96,500 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে ক্রোমিয়াম সঞ্চিত হয় 52 গ্রাম। এটা আমরা সমীকরণ থেকে লিখলাম। 1 কুলম্ব চালনা করলে কত হবে, আর আমরা কিন্তু শুরুতে মোট বিদ্যুৎ নির্ণয় করেছি 151.92 কুলম্ব। তার যদি আমরা চালনা করি আমাদের পরিমাণটি আসে এরকম। যেহেতু এখানে n একটু অজানা রাশি, তাই আমরা এখানে আর হিসেবটি করছি না। তাহলে আমরা এ পর্যায়ে, তার মানে আমাদের এখানে টোটাল সঞ্চিত ক্রোমিয়ামের পরিমাণ হচ্ছে এই পরিমাণ। আমাদের প্রশ্নে কিন্তু অলরেডি একটি সঞ্চিত পদার্থের পরিমাণ দেওয়া আছে 0.0275 গ্রাম। তাহলে আমরা যা লিখতে পারি প্রশ্ন মতে, into 151.92 divided by n into 96,500 equals to 0.0275। আমরা হিসেব নিকেশ করার পর যা পেয়ে যাব n এর মান 2.97। তোমরা কিন্তু খেয়াল করবে, যেহেতু চার্জের পরিমাণটি ভগ্নাংশ হয় না, যে আমরা কিন্তু কখনো লিখি না সিলভার 1.5 বা 1.2 বা কপার 2.3 বা এরকম কিন্তু আমরা লিখি না। তাই আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি যেটা লিখতে পারি 3, 2.97 আমরা অ্যাপ্রক্সিমেটলি 3 লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি জানবো, n কিন্তু এখানে চার্জের পরিমাণ ছিল, তার মানে দ্রবণের যে ক্রোমিয়াম ছিল সেই ক্রোমিয়াম আয়নের চার্জের পরিমাণটি অবশ্যই হচ্ছে 3। 3 এর আগে এখানে কিছু নাই, মানে হচ্ছে প্লাস চিহ্ন, আমরা বলবো যে +3 হচ্ছে ক্রোমিয়াম আয়নের চার্জের পরিমাণ +3। তাহলে অ্যান্সারটা করার সময় আমরা যেটা তোমরা লাস্ট লাইনে লিখবে যে ক্রোমিয়াম আয়নের চার্জ হলো +3। শিক্ষার্থীরা তোমরা এবার আরেকটি নিয়মের অঙ্ক লক্ষ্য করবে। প্রশ্নটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের লৌহ জলীয় দ্রবণের মধ্য দিয়ে প্লাটিনাম তারের মাধ্যমে 1.5 আওয়ার অর্থাৎ 1.5 ঘন্টা যাবৎ বিদ্যুৎ প্রবাহিত করলে প্রমাণ অবস্থায় 500 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া গেল। বিদ্যুতের মাত্রা কত ছিল তা তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। আমরা এর আগে যতগুলো অঙ্ক করলাম সেই অঙ্কগুলো কিন্তু সবগুলোতে ধাতব পদার্থের বিষয়টি বলা ছিল, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন গ্যাসের কথা বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন গ্যাস, তার পরিমাণটি এখানে কিন্তু প্রমাণ অবস্থায় বলা আছে 500 মিলিলিটার। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত সঞ্চিত পদার্থের পরিমাণ যা কিছু লিখেছিলাম সব গ্রাম এককে ছিল, কিন্তু এখন তা কিন্তু মিলিলিটার এককে আছে। আরেকটা বিষয়, বিদ্যুতের মাত্রা, মানে আমাদের কাছে এখানে আই এর পরিমাণটি জানতে চাওয়া হচ্ছে। তোমরা জানো আই এর পরিমাণ যদি জানতে চাওয়া হয় তাহলে আমাদের কাছে কিউ এর পরিমাণ এবং টি এর পরিমাণটি আমাদের নির্ণয় করতে হবে বা জানা থাকতে হবে। আমাদের কাছে টি এর পরিমাণ যদিও জানা আছে, অর্থাৎ সময়ের পরিমাণ, কিন্তু আমরা কিন্তু এখানে মোট বিদ্যুতের পরিমাণটি আমাদের কাছে জানা নাই বা এখানে প্রশ্নেও দেয়া নেই। তাহলে আমরা কাজটি কিভাবে করব? তার উপর এখানে কিন্তু কোয়েশ্চেনের মধ্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণটি দেওয়া আছে মিলিলিটার এককে, আর এখানে আরেকটি শব্দ বলা আছে প্রমাণ অবস্থায়। তাহলে তোমরা যেটা জানো যে প্রমাণ অবস্থায় বা এসটিপিতে আমরা অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত রূপে জানি যে প্রমাণ অবস্থায় কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। আর যেহেতু এখানে মিলিলিটার এককে আছে, হয় আমরা এই মিলিলিটারটাকে লিটারে নিব অথবা 22.4 লিটারটিকে মিলিলিটারে রূপান্তর করব। আর মোলার আয়তন বলতে আমরা যা বুঝি 1 মোল পরিমাণ কোনো গ্যাস যে আয়তন দখল করে, আর মোল বলতে কোনো পদার্থের আণবিক ভরকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি তাকে বোঝানো হয়। তাহলে সেই থেকে আমরা যে কাজটি করব এখানে আমরা লিখতে পারি যে এখানে হাইড্রোজেনের আণবিক ভর সমান সমান হচ্ছে 2.016। সুতরাং 1 মোল হাইড্রোজেন ইকুয়ালস টু 2.016 গ্রাম। আমরা জানি প্রমাণ অবস্থায় কোনো গ্যাসের মোলার আয়তন equals to 22.4 liter equals to 2.4 into 10 কিউব, লিটার থেকে মিলিলিটারে আমরা নিচ্ছি এত মিলিলিটার। তাহলে
কোনো গ্যাসের মোল আয়তন মানে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন, তাহলে তোমরা জানো 1 মোল হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে 2.016 গ্রাম। তার মানে এতটুকু পরিমাণ হাইড্রোজেন গ্যাস প্রমাণ অবস্থায় 22.4 × 10³ মিলিলিটার আয়তন দখল করবে। আমরা যদি একটু ঘুরিয়ে বলি, তার মানে প্রমাণ অবস্থায় এই মিলিলিটার পরিমাণ হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে 2.016 গ্রাম। তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা পরিমাণ যেহেতু দেওয়া আছে প্রমাণ অবস্থায় 500 মিলিলিটার, তাহলে এতটুকু হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে তা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যা লিখতে পারি যে এখন প্রমাণ অবস্থায় (22.4 × 10³ মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2.016 গ্রাম। সুতরাং 1 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2.016 ডিভাইডেড বাই 22.4 × 10³ সুতরাং 500 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2.016 ডিভাইডেড বাই 22.4 × 10³ আর এখানে আমরা পরিমাণটি লিখব 500। তোমরা যখন ক্যালকুলেটরের সাহায্যে হিসেব করবে তোমরা পেয়ে যাবে মানটি 0.045 গ্রাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে, ছিল পরিমাণটি 500 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস, তাকে আমরা গ্রাম এককে রূপান্তর করে নিলাম 0.045 গ্রাম। এই পর্যায়ে আমরা সংশ্লিষ্ট বিক্রিয়াটি লিখব। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিক্রিয়া আমরা যা খেয়াল করব, যেহেতু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন রূপে এবং সালফেট আয়ন রূপে থাকবে, তাহলে আমরা যা খেয়াল করব হাইড্রোজেন আয়ন মানে হাইড্রোজেন উপর আমরা লিখব প্লাস, আর তা যেহেতু হাইড্রোজেন গ্যাস রূপে জমা হবে, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, আমরা এভাবে লিখব। আচ্ছা, তোমরা যেটা খেয়াল করবা, তোমরা অলরেডি জানো, যখন আমরা এখানে ইলেকট্রন গ্রহণ ত্যাগের বিষয়গুলো করি অবশ্যই উভয় পক্ষ সমতা বিধান থাকতে হয় উভয় পক্ষে। তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন এখানে দুটি আছে, আমরা এখানে বাম পাশে 2 দিব। তাহলে এরপর তোমরা যা খেয়াল করবে হাইড্রোজেনের উপর এখানে একটি প্লাস চিহ্ন আছে, তার মানে হাইড্রোজেনের জারণ সংখ্যার মানটি হচ্ছে +1। আর এখানে যেহেতু হাইড্রোজেন গ্যাস রূপে আছে সে নিরপেক্ষ, তার জারণ সংখ্যার পরিমাণটি কিন্তু 0। এখানে বাম পাশে 2টি যদি আমরা বাদ দেই, একটি হাইড্রোজেনের জন্য জারণ সংখ্যার মান +1, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য মানটা কিন্তু +2। আর এখানে যেটা আছে মানটা 0, তাহলে মানটা যেহেতু 2 থেকে 0 হলো কমে গেল। আমরা জানি কমলে কিন্তু সর্বদা মানটি হচ্ছে বিজারণ, বিজারণ ইলেকট্রনের গ্রহণ হয়। তাহলে আমরা যা করব, কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, এখানে 2টি ইলেকট্রন। আচ্ছা, এরপর আমরা এখানে যা লিখবো আগের মতোই 2 মোল ইলেকট্রন সমান সমান 2 ফ্যারাডে সমান সমান 2 × 96,500 কুলম সমান সমান 1,93,000 কুলম। আর এখানে লিখবো 1 মোল হাইড্রোজেন ইকুয়ালস টু হচ্ছে 2.016 গ্রাম। তাহলে এ পর্যায়ে আমরা যে জিনিসটি খেয়াল করবো, অলরেডি কিন্তু আমাদের কাছে হাইড্রোজেনের যে পরিমাণটি সঞ্চিত ছিল 500 মিলিলিটার প্রমাণ অবস্থায়, তার কিন্তু মানটা জানা আছে। আমরা একটু আগে নির্ণয় করলাম 0.045 গ্রাম। এখানে যে সঞ্চিত পদার্থের পরিমাণ, এটাও কিন্তু 1 মোলের যে পরিমাণটি আমরা এখানে লিখলাম তাও কিন্তু কত 2.016 একটি পরিমাণ এসেছে। এখন আমরা ঐকিক নিয়মে যেটা লিখতে পারি যে 2.016 গ্রাম হাইড্রোজেন সঞ্চিত হতে মোট বিদ্যুৎ লাগে 1,93,000 কুলম। তাহলে 1 গ্রাম সঞ্চিত হতে কতটুকু লাগবে, আর হলো আমরা যেটা কিছুক্ষণ আগে হিসেব নিকেশের মাধ্যমে যা পেয়ে গেলাম যে পরিমাণটি 0.045, তা হতে কতটুকু লাগবে সেটা কিন্তু আমরা নির্ণয় করব। 0.045 গ্রাম হাইড্রোজেন তার সঞ্চিত হতে কত লাগবে, 1,93,000 × 0.045 ডিভাইডেড বাই 2.016। তোমরা হিসেব নিকেশ যখন করবে পরিমাণটি পেয়ে যাবে 4308.03 কুলম।
তোমাদের কাছে কোয়েশ্চেনের মধ্যে যদি বিদ্যুতের মাত্রা জানতে না চেয়ে যদি বলতো মোট বিদ্যুৎ কত বা মোট বিদ্যুৎ পরিমাণ কত ছিল, মোট শব্দটি যদি লেখা থাকে এটাই কিন্তু মোট বিদ্যুৎ, এটাই অ্যান্সার হতো। কিন্তু তোমাদের কাছে যদি যেহেতু প্রশ্নের মধ্যে এখানে দেওয়া আছে বিদ্যুতের মাত্রা কত ছিল অর্থাৎ আই এর পরিমাণ, তাহলে আমরা যেহেতু এখানে মোট বিদ্যুৎ অর্থাৎ কিউ পেয়ে গেলাম, অলরেডি কোয়েশ্চেনের মধ্যে সময়ের পরিমাণটি 1.5 আওয়ার অর্থাৎ 1.5 ঘন্টা দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি এখানে আই এর পরিমাণটি নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা তাহলে আমরা লিখতে পারি t equals to 1.5 hour equals to 1.5 into 36, এখানে যে বিষয়টি আছে সেকেন্ড, তাহলে আমরা এখানে যেটা পেয়ে যাব 5400 সেকেন্ড। আর আমাদের কাছে এখানে কিউ এর পরিমাণটা আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করলাম, যা পেয়ে গেলাম 4308.03 কুলম। তাহলে আমরা নির্ণয় করব আই এর পরিমাণ অর্থাৎ কিউ ডিভাইডেড বাই টি, তোমরা জানো কি ইকুয়ালস টু আইটি, সেই হিসেবে 4308.03 ডিভাইডেড বাই টি এর পরিমাণটি হচ্ছে এখানে 5400, আর এখানে অ্যামাউন্টটি আসবে অ্যাম্পিয়ার এককে 0.79 অ্যাম্পিয়ার প্রায়। তোমরা শিক্ষার্থীরা খেয়াল করবে মোট বিদ্যুৎ জানতে চাওয়া হচ্ছে নাকি বিদ্যুতের মাত্রা। মোট বিদ্যুৎ জানতে চাইলে কিউ এর পরিমাণটি দিয়ে অ্যান্সার, কিন্তু বিদ্যুতের মাত্রা জানতে চাওয়ার কারণে আমরা এখানে অ্যান্সার লিখবো 0.79 অ্যাম্পিয়ার। তোমরা এই নিয়মের অঙ্কগুলো বা যেগুলো বোর্ডে এসেছে তোমরা সেগুলো করবে। শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে নিয়মের অঙ্কগুলো করালাম এবং আগের ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি, তোমরা এই ধরনের অঙ্কগুলো এবং এই সংশ্লিষ্ট বোর্ডে যে অঙ্কগুলো এসেছে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। যদি তোমরা কোনো সমস্যা পাও তাহলে কমেন্টস করে জানাবে। আর আগামী ক্লাসে আমরা তড়িৎ রসায়নের নেক্সট যে অংশটি আছে তড়িৎ রাসায়নিক কোষ অংশটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি অংশ, আমরা তা পড়ব। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।